সংশোধন এভাবে করবে। যদি জনগণের ভালো না লাগে, সংবিধানের প্রসেস আছে, পরের ইলেকশনে তাকে বলবে যে তোমাকে আমি ভোট দিব না। যারা ভালো মানে জনগণের আস্থার মর্যাদা দিবে, যারা ওই রকম করে আবার করতে পারবে, জনগণ তাদেরকে ভোট দিয়ে আবার সংসদে নিয়ে আসবে। ডেমোক্রেসি এইভাবে চলে। আমি একটা সনদ, আমি একটা এগ্রিমেন্ট, একটা কিছু কনস্টিটিউশনে ঢুকিয়ে দিলাম, এই জিনিস আর কেউ চেঞ্জ করতে পারবে না, এমন তো হতে পারে না। এখন তারা বলবে চেঞ্জ করতে পারবে না, বাট তাহলে এটা কেন এত ডিসপারেট? আমরা পার্লামেন্টারি প্রসেসে, এইটাই তো প্রসেস যে কনস্টিটিউশন পার্লামেন্টের মাধ্যমে অ্যামেন্ডেড হবে। এখন আপনি নতুন কনস্টিটিউশন করতেন, আমাদের কারো কোনো বক্তব্য ছিল না, তখন আপনি ফেলে দিতেন যে 5 আগস্টের পরে বাংলাদেশে আর কোনো আগের কনস্টিটিউশন নাই, একটা নতুন লিগাল অর্ডার তৈরি হয়েছে। আমরা হার্ট কেলসেন যে এখন থেকে আমাদের রুল অফ রেকগনিশন, আমাদের লিগাল ভ্যালিডিটি ফ্রম দ্য রেভলিউশন বা আপরাইজিং যেটাই বলেন, সেখান থেকে আসছে। আপনি একদিকে কনস্টিটিউশন বলবেন, আরেকদিকে আরেকটা জিনিস দিয়ে সেই কনস্টিটিউশনকে একটা ডিকটেট করবেন, পার্লামেন্টকে বাইন্ড করবেন। এই জিনিস এটা লিগালি সাউন্ড না। আমি মনে করি লয়ার্স ক্যানট বি রোমান্টিক। আমাদের এই ধরনের রোমান্টিক আইডিয়া, যেগুলো রেভলিউশনারি আইডিয়া, বক্তব্য শুনতে খুবই ভালো লাগে, এগুলো লিগালি টিকবে না। তো আমার মনে হয় আইনজীবীদের সাজেশন হচ্ছে এটা, পার্লামেন্টারি প্রসেসে আমরা কনস্টিটিউশন অ্যামেন্ড করি, যেখানে জনগণ যদি আমাদেরকে করে। এখন গণভোটের কথা বলবেন, বাট গণভোটের বেসিস যে লিগাল না, সেটা আমি আরো সময় পেলে এক্সপ্লেন করতে পারতাম, আমাকে তাড়া দেওয়া হচ্ছে। তো গণভোট বিষয় হয়তো পরে আবার বলতে পারবো যে গণভোট এটা কোনো বাইন্ডিং ইফেক্ট তৈরি করে না, সহজ কথা। কারণ গণভোট নিজের কোনো লিগাল বেসিস নাই। আপনি যদি কালকে একটা গণভোট দেন, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রপক্ষ নিষিদ্ধ করা হবে, এখন যদি 64% বা 80% লোক ভোট দেয়, এটা কি হবে? এই মেজরিটেরিয়ান এক্সপ্রেশন ইজ নট ডেমোক্রেসি। এই মেজরিটির হাত থেকে মানুষের রাইট, এটাকে প্রোটেক্ট করার জন্যই কনস্টিটিউশন। দেখবেন বাংলাদেশে কিছুদিন পর পর হয় অমুকরে অমুসলিম ঘোষণা করো, তমুকরে এটা করো, ওইটা করো। এটা যদি আপনি ঘনভোটে দেন, দেশ চলবে? গণভোট রাইট বেস আমাদের অ্যাপ্রোচ নিতে হবে। কনস্টিটিউশন এই মেজরিটির টিরানি থেকে মাইনরিটি বা যারা ডিসেন্ট তাদেরকে প্রোটেক্ট করে। তো সুতরাং গণভোট মানেই যে একটা লিগাল অথরিটি তৈরি হয়, এটা না। বাট এটা এক্সপ্লেন করার মতো সময় হয়তো আমি পাবো না। ধন্যবাদ সবাইকে। 1990 সালে স্বৈরাচার এরশাদ পরবর্তী সময়ে আমরা দেখেছি যে একজন প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিয়েছেন, পরবর্তীতে তিনি আবার তার প্রধান বিচারপতি পদে ফিরে গেছেন। তৎকালীন সময়ে এটা সংবিধানের অন্তর্ভুক্ত ছিল না, এটা ছিল একটা রাজনৈতিক প্রশ্ন এবং প্রত্যেকটি পক্ষ ঐক্যমত্যের ভিত্তিতে রাজনৈতিক প্রশ্ন আকারে এটি সমাধান করেছে। আমরা দেখেছি 2009 সাল থেকে 2024 সাল অবধি হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মী, বিএনপির ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের চোখ উপড়ে ফেলা হয়েছে, তাদের অঙ্গহানি করা হয়েছে, তাদের বুকে গুলি চালানো হয়েছে, তাদের নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে এবং অনেকের লাশ আজ অবধি খুঁজে পাওয়া যায়নি। 2024 সালে শত শত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে শহীদদের রক্তে লেখা জুলাই সনদ পেলাম এবং যে কয়টি অধ্যাদেশ আমাদের সামনে আসলো, এর ভিতর অন্যতম ছিল পুলিশ সংস্কার অধ্যাদেশ, গুম অধ্যাদেশ এবং একই সাথে আমাদের যে বিচার বিভাগকে স্বাধীনভাবে কার্যকর করার স্বার্থে বিচারক নিয়োগ এবং বিচারালয়ের সচিবালয় নির্মাণের জন্য। কিন্তু আমরা দেখলাম যে পরবর্তীতে নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে তাদের পূর্বের অবস্থান পরিবর্তন করেছেন বলে আমরা মনে করি। আমরা পরবর্তী বক্তাকে প্রশ্ন রাখতে চাই যে বিরোধী দল বিএনপি, জামাত এবং অন্যান্য যারা আছে, দীর্ঘদিন একই সাথে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, যাদের হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, পুলিশের নিপীড়নের শিকার হয়েছে, যাদের রক্তে ধারাবাহিকতায় আমরা লড়াই করেছি, জুলাই অভ্যুত্থান সংগঠিত করেছি। বর্তমান সরকার যে অধ্যাদেশগুলো বাতিলের মাধ্যমে সেই পূর্বের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিচারালয়ের সেই দুর্নীতি এবং একই সাথে দীর্ঘদিনের বিচারহীনতার যে সংস্কৃতি রয়েছে তা পুনরায় আবার শুরু হবে কিনা, আমি বক্তা হিসেবে এই মুহূর্তে আহ্বান করছি বাংলাদেশ ছাত্রপক্ষের উপদেষ্টা ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলিকে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমার আগের যে আলোচক, উনি খুব জ্ঞান গভীর আলোচনা করে গিয়েছেন।
আমাদের সংবিধানের কাগজ এনে পাতা উল্টে উল্টে আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে পার কনস্টিটিউশন একটা একটা করে বাছাই করে করে এটার এক্সপ্লেনেশন করেছেন। ওনাকে শুধু মনে করিয়ে দিতে চাই, উনি যেই কনস্টিটিউশন থেকে ধরে ওনাদের এখনকার পজিশন থেকে ডিফেন্ড করার চেষ্টা করছেন, সেই কনস্টিটিউশনটা কিন্তু কোনো কাজে আসেনি। যখন ওনার দলের হাজার হাজার নেতাকর্মীদেরকে গুম করা হয়েছিল, যখন ওনার দলের হাজার হাজার নেতাকর্মীকে নি ক্যাপিং করা হয়েছে, যখন ওনার দলের হাজার হাজার নেতাকর্মীর চোখ উপড়ে ফেলা হয়েছে, এবং যখন ওনার দলের হাজার হাজার নেতাকর্মী এবং ছাত্র দলের ছাত্রদেরকে শুধু ছাত্রদল করার অভিযোগে পড়াশোনা শেষ করতে দেওয়া হয়নি, তাদের ফেরারি জীবন উপহার দেওয়া হয়েছে। তারা ধান খেতে ঘুমাতো, তারা আখ খেতে ঘুমাতো, তারা তাদের পরিবারকে বছরের পর বছর দেখেনি। ঈদ, রোজা, নববর্ষ কোনো কিছু তাদের জীবনে আসেনি, কারণ শুধুই তারা একটা বিরোধী দলের রাজনীতি করত। এই সংবিধান কিন্তু তাদেরকে প্রোটেক্ট করেনি। সুতরাং সংবিধান আলটিমেট প্রোটেক্টর না। প্রোটেক্টর কি? প্রোটেক্টর হলো আমাদের যে নাগরিক হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আমরা যে আমাদের যে যারা ভোটার আছেন তাদের কাছে যে আমাদের প্রমিসটা, এটাই তো আমাদের প্রোটেক্টর। আমাদের যে জবানের তো মূল্য থাকতে হবে। তো আমি যতদূর মনে পড়ে আমার, এই আমাদের জাতীয় সংসদ নির্বাচনের আগে আমাদের এখনকার সরকারি দল তারা গণভোটের জন্য, হ্যাঁ ভোটের জন্য চেয়েছিল। আমাদের প্রধানমন্ত্রী নিজে হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়েছিল কিনা? কিন্তু এখন ওনারা ওনাদের স্ট্যান্সটা চেঞ্জ করে ফেলতেছেন, এবং সেই স্ট্যান্সটা চেঞ্জ করার জন্য তারা সংবিধানকে একদম খুবই জোরে আঁকড়ে ধরছেন। উনি মাত্র বলে গেলেন যে গণভোটের কোনো ভিত্তি নেই। এখানে ওনাকে একটু মনে করিয়ে দিতে চাই, পিপলস উইল টেক প্রেসিডেন্স। গণমানুষের রায়টাই প্রধান রায়। ধরেন একজন মায়ের দুটো যমজ বাচ্চা হলো, বাপ এসে বলল যে একটা অবৈধ, আমি একটারে মানি আরেকটারে মানি না, এটা হবে? হবে না তো। তাহলে এই যে সরকার গঠন করেছে, সেই একই দিনে একই মানুষরা দুটো ব্যালটে ভোট দিয়েছে, একই ভোটাররা। কিন্তু একটা হলো বাংলাদেশের গভর্নমেন্ট কে তৈরি করবে, সেই গভর্নমেন্ট তৈরি করার জন্য একটা দলকে ভোট দিয়েছে, আরেকটা গণভোটে ভোট দিয়েছে। তা আপনি হলো তো চুজ করতে পারবেন না যে আমি একটা বাচ্চাকে নেব, যে গভর্নমেন্ট তৈরি করার জন্য যে আমাকে 51% 2/3 মেজরিটি দিয়েছে, সেই ভোটটাকে আমি মেনে নিলাম, কিন্তু গণভোটকে আমি মেনে নিব না। এভাবে বললে ইউ আর ওপেনিং আ ক্যান অফ ওয়ার্মস ফর লিগ্যাল ব্যাটল। উনি নিজে একজন আইনজীবী, আমিও একজন আইনজীবী। এগুলি আসলে এটা ওনাকে খুব খুলে বুঝাইতে হবে না কেন এটা একটা ক্যান অফ ব্যাটলস। সো এগুলি এই খোড়া যুক্তিগুলো আসলে খুব একটা মানে, উনি তারপরে আমাদের শাহাবুদ্দিন চুপ্পুর কথা বলেছিলেন। তো চুপ্পুকে উনি খুব পছন্দ করছেন না, কিন্তু প্রবলেম হলো ওনাদের সরকার কিন্তু এখনো চুপ্পুকে বহাল রেখেছে। সুতরাং ওনাদের সরকার যেহেতু চুপ্পুকে বহাল রেখেছে, ওনার উচিত চুপ্পুকে মাননীয় রাষ্ট্রপতি হিসেবে বলা। এটাই হলো, দ্যাট ইজ দ্য ডেকোরাম। আইনজীবী হিসেবে তো উনি অনেক আইন দেখিয়েছে, আইনের এটাও একটা পার্ট, দ্যাট ইজ দ্য ডেকোরাম অফ দ্য ল। দ্যাট এখনো যেহেতু উনি এই লোক, আমি তাকে পছন্দ করি না করি, সে যেহেতু ওই চেয়ারে আছে, মহামান্য রাষ্ট্রপতি বলতে হবে। তো সুতরাং এই যে বলল যে রাষ্ট্রপতির কোনো এখতিয়ার নেই, এই যে রাষ্ট্রপতি যে এখতিয়ার ছিল তাদের কাছেই কিন্তু এখতিয়ার না থাকার পরেও ওনার কাছে আপনারা যে কি বলে শপথ নিয়েছেন কেন? বিকজ অফ নেসেসিটি। তো এই নেসেসিটির জায়গাগুলো বারবার একটু পাশ কেটে চলে যে অন্য জায়গা নিয়ে আলাপ আলোচনা করাটা তো আসলে ভালো না। নেসেসিটিটা যে কারণে আমরা কিন্তু বিএনপি নিজেও তো এটা তো একটা অদ্ভুত পরিস্থিতি না। 2024-এর জানুয়ারিতে একটা ইলেকশন হলো এবং 2024-এর অগাস্টে সেই সরকার পতন হলো। নর্মাল নিয়মে আরো 5 বছর পরে একটা ইলেকশন হওয়ার কথা, তাহলে 2026-এর ফেব্রুয়ারিতে ইলেকশন কিভাবে হলো? ঠিক সেভাবে হয়েছে, দরকারেও হয়েছে।
তো গণমানুষের উইলের কারণে তো হয়েছে। সুতরাং গণমানুষের উইলকে এইভাবে পদদলিত করাটা আসলে খুব সুন্দর দেখাচ্ছে না, এবং ওনাদের নিজেদের সামনের সময়গুলোর জন্য খুব ভালো পরিস্থিতি তৈরি করবে না। আমাদের যে আইনজীবীদের যে ভূমিকা, ওনারও তো ভূমিকা ছিল, আমরা একই পথের পথিক ছিলাম। এখন নিজ দলকে সাপোর্ট করতে যে সত্যের পথ থেকে সরে যাওয়াটা আসলে খুব সুন্দর দেখাচ্ছে না। আইনজীবীদের যে ভূমিকা, একটা ছোট্ট যে স্মৃতিচারণ করে আমি আমার বক্তব্য শেষ করব। খুব বড় বক্তব্য দিব না, কারণ এখানে বড় বক্তব্য দেওয়ার কিছুই নেই। মানুষ তার গণরায় দিয়ে দিয়েছে, এবং এই গণরায় মেনে নেওয়া যত দ্রুত করা হবে তত ভালো। যখন এই আন্দোলনটা আস্তে আস্তে গতি পাচ্ছিল, অনেক বড় দলগুলো এসে বলেছিল যে আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না, আমরা এটা কোনো পার্ট না। তখন আমাদের একটা লয়ারের টিম, অ্যাডভোকেট তাজুল ইসলাম, উনি এটার প্রধান হিসেবে ছিলেন। 16 জুলাই আমরা একটা সংবাদ সম্মেলন করি, যেখানে আমরা বলি যে এই আন্দোলনে, এটা একটা সঠিক আন্দোলন মনে করি আমরা, এবং এই আন্দোলনে যেসব ছাত্র এবং নাগরিকরা অ্যারেস্টেড হবেন তাদেরকে ফ্রি লিগ্যাল অ্যাডভাইস এবং ফ্রি লিগ্যাল সেবা দেওয়া হবে, এবং এটা একটা প্যানেল খুলি আমরা। সেই প্যানেলের সাথে আমরা কয়েকটা ফোন নাম্বার যোগ করে দিয়ে এটা একটা ওপেন হটলাইন তৈরি করে দিই, এবং এই হটলাইন তৈরি করার জন্য আমাদের এই আইনজীবীদের মধ্যে 5 জনের নাম রেড লিস্টে চলে এসেছিল। যে কেন আমরা এটা করেছি, আমাদেরকে তারপরে 16 জুলাই এটা ঘোষণা করার পরে 19 জুলাই থেকে আমাদেরকে পলাতক থাকতে হয়েছিল। আমরা একটা ডিফারেন্ট লোকেশন থেকে কাজ করতাম, আমরা নিজেদের বাসা বাড়িতে থাকতে পারিনি। সুতরাং এটাই হলো আইনজীবীদের ভূমিকা। এই সবার আগে আইনজীবীরা রেকগনাইজ করেছিল জুলাই অভ্যুত্থানের যেই আমাদের যে সঠিক আন্দোলনটাকে। তো আমরা মনে করি আবার আইনজীবীরা সঠিক পথে আসবেন। আমরা রেকগনাইজ করব যে সব কিছু শুধু সংবিধান নয়, সংবিধানকে ইন্টারপ্রেট করার অনেক উপায় আছে। শুধু একরকম ইন্টারপ্রিটেশন, লিটারাল ইন্টারপ্রিটেশন হয় না। যেটা গণমানুষের অভিপ্রায় সেভাবে যদি আমরা ইন্টারপ্রিটেশন করি, তাহলে আমার মনে হয় মানুষের জন্য, উপকারের জন্য আমরা কাজ করতে পারবো। ধন্যবাদ। 2024 সালের 5 আগস্ট যখন বাংলাদেশের ছাত্র জনতা একই সাথে সারা দেশ থেকে গণভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, গণভবনে ঢোকার সময় তারা হয়তো লিস্টে নিজেদের নামগুলো এন্ট্রি করতে ভুলে গিয়েছিলেন। আমরা মনে করি পরবর্তীতে গণঅভ্যুত্থান কখনো সংগঠিত হলে তারা নামগুলো এন্ট্রি করে ঢুকবেন। আমরা দেখেছি 2009 সাল থেকে ধারাবাহিকভাবে তৎকালীন সরকারি দল বারবার বলতো আমরা সংবিধানের বাইরে এক চুলও যাব না, সংবিধান আমাদেরকে এই অধিকার দিয়েছে, সাংবিধানিক ধারাবাহিকতা আমাদেরকে বজায় রাখতে হবে। আমরা দেখলাম 2024 সাল গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা রাষ্ট্র ক্ষমতায় আসলো, তারাও আমাদেরকে সংবিধান দেখাচ্ছেন, শেখাচ্ছেন, জানাচ্ছেন এবং বোঝাচ্ছেন। আমরা সংবিধানের গোলক ধাঁধায় আটকে যাচ্ছি। আমরা দেখেছি যখন ছাত্রদের পক্ষে দাঁড়ানোর মতো আইনজীবীদের দৃঢ়চিত্ত মনোভাব আমরা পাইনি, সেই সময় আমরা তো 16 জুলাই জানতাম না যে বাংলাদেশে হাসিনা শাহীর পতন হতে যাচ্ছে। বুক চেতিয়ে একদল আইনজীবী দাঁড়িয়েছিল এবং বলেছিল শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং হয়রানি হলে আমরা বিনামূল্যে আইনি সহায়তা করব, এবং ধারাবাহিকভাবে তারা সেটি করেছে। এবং রাষ্ট্র এবং এই রাষ্ট্রের জনগণ হিসাবে আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মুহূর্তে আমাদের সর্বশেষ আলোচক হিসাবে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষের অন্যতম আইনজীবী, পুরোধা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে। জনাব সভাপতি, বিজ্ঞ আলোচক বৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে কোনো বিতর্ক সভা নয়, আমি সেজন্য বিতর্কের কোনো জবাব দিতে যাব না।
জাতির এক অভাবনীয় সময়ে, এক অভূতপূর্ব সময়ে 2024-এর জুলাই বিপ্লব, যেটাকে আমরা সবসময় জুলাই বিপ্লব বলবো, সেটা গণ অভ্যুত্থানও বলতে পারেন কেউ। তা আমাদের কাছে ছিল এটা একটা জাতির জীবনের বিপ্লব। 4 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা আইডি কার্ডটি বুকে ঝুলিয়ে এবং কখনো কখনো হাতের মধ্যে নিজের নাম লিখে যখন গুলির সামনে যাচ্ছিল, যখন বাবা তার সন্তানকে কোলে নিয়ে মিছিলে যাচ্ছিলেন, যখন রাষ্ট্রের সকল পর্যায়ে বিচারক, আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনের ব্যক্তিরা পর্যন্ত পোশাক বদলিয়ে মাস্ক পরে হলেও মিছিলে গিয়েছিলেন, বিশেষ করে 3রা আগস্ট 2024 সালে শহীদ মিনারের সমাবেশে আমি নিজে দেখেছিলাম এরকম অসংখ্য মানুষকে। যখন মানুষ এভাবে সন্তানকে কোলে নিয়ে বুকের রক্ত দেওয়ার জন্য সামনে চলে যায়, সেটা তখন বিপ্লব হয়ে যায়। এবং এই বিপ্লবের জন্য যখন তারা, আমি আমার 3 বছর বয়সী, 4 বছর বয়সী ভাতিজার কথা জানি, তার হাতের মধ্যে সে নিজের নাম লিখে রাস্তায় নামতো। ওর বাবা জিজ্ঞাসা করেছে যে কেন নাম লিখেছো? বলছে যদি গুলি লাগে তখন আমাকে যাতে চিনতে পারে সেজন্য আমি নাম লিখে রেখেছি। এই আবেগ নিয়ে যখন একটা বিপ্লব সাধিত হয়েছিল, যার ফলে 17 বছরের নিষ্ঠুর এক স্বৈর শাসক দিল্লি পর্যন্ত পালিয়ে গিয়েছিলেন এবং এই বাংলাদেশে বিপ্লব সফল হয়েছিল। আজকে সেই বিপ্লবের সুফল ভোগকারীরা যখন বলে রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, তখন লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। এটা রাষ্ট্রের সাথে, বিপ্লবের সাথে, জন আকাঙ্ক্ষার সাথে সুস্পষ্ট প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা বলে আমরা মনে করি। প্রিয় বন্ধুগণ, জ্যোতিষীর মতো অতস কাজ দিয়ে গ্রহ নক্ষত্রের বিচারের মতো সংবিধানের ধারা বিশ্লেষণ করে যারা আমাদেরকে আইন বুঝাতে আসেন, তাদের জন্য আমার করুণা হয়। যখন বিপ্লব হয়েছে, একটি নিষ্ঠুর স্বৈরশাসক পালিয়ে গেছে, শত শত মানুষের লাশ রাজপথে তখনও পড়ে আছে। সেই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে, সেটা একটা বিপ্লবের সরকার। সেই সরকারের উপরে 1972 সালে সংবিধান বাইন্ডিং ছিল না এবং বাইন্ডিং এখনো নেই। শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে রাখা হয়েছিল। কারা তাকে রাখতে বাধ্য করেছিলেন তাদের নাম প্রকাশ করতে বাধ্য করবেন না। শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে এখন অনেক কথা বলেন যে চুপ্পু সাহেব করেছেন, তিনি ভালো প্রেসিডেন্ট না, ইত্যাদি ইত্যাদি। শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্ট কে রাখতে বলেছিল সেই সময়? আজকেও তাকে কে রেখেছে প্রেসিডেন্ট হিসাবে, সে যদি স্বৈরাচারের দোষী হয়ে থাকে? তারপরে নতুন ইন্টারিম গভর্নমেন্ট যখন হলো, সেটাকে কেন আপনাদের সরকারে যারা আছে তারাই তো এটা প্রস্তাব দিয়ে করেছিলেন যে একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে, আর সংবিধানের ব্যাখ্যা নিয়েছিলেন সুপ্রিম কোর্টের কাছ থেকে, প্রয়োজন ছিল না। একটা বিপ্লবী সরকার যখন গঠন হবে, জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসাবেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। এটা সুপ্রিম কোর্টের রেফারেন্সের কারণে গঠিত হয়নি। এবং এই সরকারের কাছে যেহেতু জনগণের সকল শ্রেণী, পেশা, সকল রাজনৈতিক দল মতের মানুষের সমর্থন ছিল জুলাই বিপ্লবে, সেই সরকারের জন্য কোনো কনস্টিটিউশন বাধ্যকর ছিল না। সেই সরকার বাংলাদেশকে নতুন করে একটা নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন এবং সেই দায়িত্ব প্রাপ্তিকে ভ্যালিডেট করেছে 2024 বা 25-এর যে গণভোট। যারা গণভোটকে বলে এটা আইনের দৃষ্টিতে বাধ্যকর নয়, তাদেরকে আমি জ্ঞান পাপী মনে করি। জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসাবে যে কনস্টিটিউশন সর্বোচ্চ আইন, এবং সর্বোচ্চ আইনটা আসে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় থেকে। 73% মানুষ যে অভিপ্রায় দিয়েছিল, তাকে অবজ্ঞা করার দুঃসাহস যারা দেখাচ্ছেন, তাদেরকে অবিলম্বে করুণ পরিণতি দেখার জন্য অপেক্ষা করতে হবে। আবু সাইদ মুগ্ধ, রিয়াগব, আসাবুল ইয়ামিন সহ 1400 শহীদ, আজকে শহীদের সংখ্যা নিয়েও বিতর্ক করে। সব শহীদের সংখ্যা কি ডকুমেন্টেড হয়েছে? জাতিসংঘের রিপোর্টটা দয়া করে পড়ে দেখবেন। কত অজানা শহীদ আছে, সেগুলো কি আইডেন্টিফাইড হয়েছে সবাইকে? এখন বলে গেজেটে আছে এতজন, শহীদ হয়েছে এতজন। গেজেট দিয়ে কি সব কিছু নির্ধারণ হবে? গেজেটের বাইরে কি নেই? এবং যে 30 থেকে 35 হাজার মানুষ আহত হয়েছে, তাদের কি গেজেট হয়েছে? এই সমস্ত আইনের ধারা উপধারা মেনে কোনো বিপ্লব হয়নি, 1971 সালেও হয়নি। 72-এর যে সংবিধানের পক্ষে যুক্তি দেওয়া হচ্ছে, সেই সংবিধান কে প্রণয়ন করেছিল? সেই প্রণয়ন করেছিল সংবিধান পাকিস্তানের জন্য নির্বাচিত এক পার্লামেন্টের সদস্য, যারা
70 সালের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন, তাহলে সেই সংবিধান মানেন কেন? নওশাদ জমি সাহেব ঠিকই বলেছেন, বাংলাদেশের সংবিধান বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিদের হাত দিয়েই রচিত হওয়া উচিত। জুলাই বিপ্লব এক অভাবনীয় সুযোগ এনে দিয়েছিল। আমরা সেই সুযোগ হেলায় হোক, বোকামির জন্য হোক, নির্বুদ্ধিতার জন্য হোক, অথবা কোনো ষড়যন্ত্রের কারণে হোক, আমরা যদি এটা হেলায় হারাই, তাহলে এই জাতির কপালে অনেক লম্বা দুর্ভোগ আছে বলে আমি মনে করি। আমরা বিশ্বাস করি আজকে পার্লামেন্টে যারা আছেন তারা প্রত্যেকেই জুলাই বিপ্লবের অংশীদার। তারা জনগণের পালস বুঝবেন। তারা যে সমস্ত ছোটখাটো ভুলভ্রান্তি করছেন বা যে সমস্ত কথাবার্তা বলছেন, এখনো আমি তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখতে চাই। আমি বিশ্বাস করি তাদের মধ্যে বোধোদয় হবে। সংবিধানের ধারা উপধারার বিতর্কের মধ্যে তারা যাবেন না। এই দেশকে প্রফেসর ইউনূস সাহেব বলেছিলেন যে আমরা রিসেট বাটনে চাপ দিয়েছি। কারণ হচ্ছে জুলাই বিপ্লব যখন হয়েছিল, যেসব কথাবার্তা বলে জাতিকে বিভক্ত করা হচ্ছিল, প্রত্যেকটার কবর কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া শুরু হয়েছিল। আপনারা মিছিল করেছিলেন, মধ্যরাতে বেরিয়ে এসেছিলেন, বলেছিলেন দেশটা কারো বাপের না। যখন বৈষম্যের বিরুদ্ধে আপনারা কথা বলেছিলেন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনকে দমন করার জন্য রাজাকার উপাধি দেওয়া হলো। আপনারা তখন বলেছিলেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এর অর্থ এইটা নয় যে রাজাকারকে তারা সমর্থন করেছিল, তারা বরং রাজাকার ট্যাগ দিয়ে ন্যায্য দাবিকে দমন করার যে প্রচেষ্টা, সেটার বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিল। হিটলার ইহুদিদেরকে যখন নিধন করেছিল জার্মানিতে, তাদেরকে সাবহিউম্যান বলতো, তাদেরকে আবর্জনা বলতো, জীবাণু বলতো। রুয়ান্ডাতে হুতু এবং তুৎসি সম্প্রদায়ের মধ্যে যখন যুদ্ধ হচ্ছিল, গৃহযুদ্ধ, তুৎসিরা সংখ্যালঘু ছিল, তাদেরকে হত্যা করাটা বৈধ করার জন্য তারা বলতো তুৎসিরা হচ্ছে ইনিএনজি, অর্থাৎ তেলাপোকা, এগুলোকে পা দিয়ে পিষে মেরে ফেলা যায়। ঠিক একইভাবে বিগত স্বৈর শাসক বাংলাদেশের জনগণকে যখনই কেউ তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তাদেরকে রাজাকার উপাধি দিয়েছে, স্বাধীনতা বিরোধী উপাধি দিয়েছে, বিএনপি বলেছে, জামাত বলেছে, হত্যাযোগ্য করে তুলেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ভুলে গেছেন গণরুমের কথা? ভুলে গেছেন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রান্তরে, প্রতিটি পয়েন্টে নিরীহ তরুণ যুবকের রক্ত রঞ্জিত আছে। এই বিশ্ববিদ্যালয় কিশোর হত্যার মহাপাপে জড়িত বিগত সরকারের আমলে। সেই ইতিহাস ভুলে গেছেন? কোথায় ছিলেন আপনারা? এই যে তরুণেরা রক্ত দিয়ে যখন জাতিকে একটা মুক্তি দিল, সেই মুক্তির মূল মন্ত্র ভুলে গেলেন। নানান সংবিধানের দোহাই দেখাচ্ছেন। এই সংবিধান তো থাকা উচিত ছিল না। সংবিধান 5ই আগস্টের পরে নাই হয়ে গিয়েছে। পরবর্তী সময় সংবিধানকে যতটুকু অনুসরণ করা হয়েছে, সেটা অন্তর্বর্তীকালীন সংবিধান হিসাবেই গণ্য করা উচিত। সেইটা কোনো মূল সংবিধান নয়। রাষ্ট্রটাকে সেই সময়ে ফাংশনাল রাখার জন্য এই সংবিধান অন্তর্বর্তীকালীন সংবিধান হিসাবে কাজ করেছে। পরবর্তীতে জনগণের সকল দল মতের অংশগ্রহণের যে জুলাই সনদ, সেটাই আসলে প্রকৃত সংবিধান হিসেবে গণ্য করতে হবে। এবং গণভোটের মধ্য দিয়ে সেই জিনিসটাকে কিন্তু বৈধতা দেওয়া হয়েছে। এরপরে এইটা নিয়ে কোনো তর্ক চলতে পারে না, চলা উচিত নয়। আমি বুঝি না এইসব ধারা উপধারা উল্লেখ করে কি বলতে চান আপনারা? জুলাইকে অস্বীকার করতে চান? কিছু হয়নি জুলাই। পাখি গান গাহিতেছে, বাতাস বহিতেছে, নির্বাচন হইতেছে, আমি এমপি হইতেছি, এরকম ব্যাপারটা ছিল? আপনি কোথায় ছিলেন এই পার্লামেন্ট? আচ্ছা, যদি সংবিধানের কথা বলেন, সংবিধানের আর্টিকেল 7-এর কথা ভুলে গেছেন? একটা নির্বাচিত সরকার, তা আপনার ভাষায়, কনস্টিটিউশনের ভাষায়, যদি উৎখাত করে মিছিল করে 5ই আগস্টে সবাই তখন রাষ্ট্রদ্রোহী, নির্বাচিত সরকারকে উত্থানের দায়ে। প্রত্যেক জুলাই বিপ্লবী ছাত্র জনতা সবাই, বাংলাদেশের যত কোটি মানুষ আছে আওয়ামী লীগ ছাড়া, প্রত্যেকেই তখন রাষ্ট্রদ্রোহী, প্রত্যেকের ফাঁসি হবে। আর এই আন্দোলনের মাধ্যমে নির্বাচিত সরকার হটিয়ে নতুন নির্বাচন করে যারা ক্ষমতায় গিয়েছে, যারা বিরোধী দল হয়েছে, যারা ভোট দিয়েছে, প্রত্যেকেই রাষ্ট্রদ্রোহী হওয়ার কথা। কিসের ব্যাখ্যা দেন আমাদেরকে? আবার বলেন রোমান্টিসিজম। আপনারা কোথাকার কোন কুতুব হয়ে গেছেন আমি তো বুঝি না। যে তরুণেরা রক্ত দিয়ে মুক্তি দিল, তাদের বিপ্লবকে বলছেন রোমান্টিসিজম, তাদেরকে বলছেন আবেগ। আবেগ না থাকলে রাজপথে গুলির সামনে আবু সাইদরা বুক পেতে দেয়? সংবিধানের ধারা মুখস্থ করার জন্য সে গুলির সামনে বুক পেতে দিয়েছিল? লজ্জা, জাতির জন্য লজ্জা। এক অভূতপূর্ব এই দ্রাবিড় বাংলা, এই বাংলার পেছনের ইতিহাস জানতে হবে।
পাল বংশ, সেন বংশ, গুপ্ত বংশ, মৌর্য বংশ, এরপরে বাংলায় মুসলিমদের আগমন, সুবে বাংলা, কিভাবে ধাপে ধাপে বাংলা এই পর্যায়ে এসেছে। আপনি শুধু শুধু একটা যুদ্ধের কথা বলছেন, কেন 47-এর কথা বলছেন না? কেন সিপাহী বিদ্রোহের কথা বলছেন না? কেন পলাশির যুদ্ধের কথা বলছেন না? পলাশির যুদ্ধকে যদি আমি আমার ইতিহাস ধরি, তাহলে বাংলা, বিহার, উড়িষ্যা তো আমার থাকার কথা ছিল। তা আপনি শুধুমাত্র একটা যুদ্ধের কথা বলছেন। অতীতের গুলো তো অতীত, জুলাই হচ্ছে বর্তমান। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি। অতীত আমার অনুপ্রেরণার উৎস। কখনোই 71-কে 24-এর মুখোমুখি দাঁড় করানো উচিত নয়। দুটাই আমার ইতিহাসের অমর অংশ। কিন্তু একটা অতীতে আমরা পেরিয়ে এসেছি, সেটার মধ্য দিয়ে একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, যদিও সেটা ছোট ভূখণ্ড। বাংলা, বিহার, উড়িষ্যা সহ তো আমাদের থাকার কথা ছিল। একটা পর্যায়ে এসেছি, কিন্তু সেটাকে ফাংশনাল করার জন্য আজকের বর্তমান হচ্ছে জুলাই। আমরা সেই বাস্তবতায় দাঁড়িয়ে রাষ্ট্রটাকে এক অনন্য উচ্চতায় নিতে চাই, যেখানে ফেসবুক পোস্ট ডিলিট করা নইলে পরে সমস্যা হবে। এই যে সংস্কৃতি ছিল 17 বছর, সেগুলো কি আমরা পার হয়ে আসিনি? এই যে ঐতিহ্য, আমি কথা বলছিলাম মধুর ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য আছে বলে এখানে যত ঝুল বালি আছে, এগুলো তো আমার ঐতিহ্যের অংশ না, এগুলো মুছে ফেলতে হবে তো আমার। আজকে যে মধুর ক্যান্টিনের চেয়ার টেবিল দেখছি, এগুলো এখানে থাকার কথা নয়। এগুলো আধুনিক সাজে সজ্জিত হওয়া উচিত। 20 শতাব্দীর শেষের দিকে যাচ্ছি। দুনিয়ার ইউনিভার্সিটিগুলোতে দেখেন তারা কোন জায়গায় আছে। আমি এখনো 60-এর দশকের চেয়ার টেবিল নিয়ে গর্ব করছি, এটা আমার ঐতিহ্যের অংশ নয়। এই ঐতিহ্য অবশ্যই, কিন্তু এখন এটা আধুনিক হওয়ার সময় এসেছে। পেছনের কথা বলার আর সময় নেই। আমরা এই রাষ্ট্রকে দেখতে চাই ভয়হীন। কেউ গুম হয়ে যাবে না। আপনি গুমের আইনটা বাতিল করে দিলেন, তার মানে কি ভবিষ্যতে গুম করা বৈধ? বলছেন আপনারা নতুন করে আইন করবেন, কই করছেন না তো। যে অন্তর্বর্তীকালীন সরকার যে আইনটা করেছিল, সেই আইনটা তো আজকে আপনাদের ক্যাবিনেটের 2 জন মন্ত্রী সেই সময়ে ওই ক্যাবিনেটের সদস্য ছিলেন, তারা মিলে করেছিলেন। তো তারা কেন, তারা আপনার দৃষ্টিতে যদি তারা ভুল করে থাকেন, তাদেরকে ক্যাবিনেট থেকে তাহলে চলে যাওয়া উচিত। তারা মিলেই তো এগুলো করেছিলেন, ভুলে গেলেন কেন? আপনারা জুলাই অভ্যুত্থানে যে রক্তদান হয়েছিল, যে চেতনার কারণে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, কি কথা ছিল? 3টা মেজর কাজ করবে। একটা হচ্ছে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার, আরেকটা ছিল যারা এই 17 বছরের গুম খুন করেছে এবং জুলাই মাসে মানুষ হত্যা করেছে, গণহত্যাকারী, তাদের বিচার। তৃতীয় ছিল একটা সঠিক এবং সুষ্ঠু নির্বাচন। তৃতীয়টা করেছে, বাকি 2টা কিন্তু করতে দেননি আপনারা, বা করা হয়নি। এই প্রতিশ্রুতি যদি ভুলে যাই আমরা, তাহলে বাংলাদেশে এই রকম গুম খুনের সংস্কৃতি আবারও ফিরে আসতে পারে। আমরা যে কোনো মূল্যে এই সংস্কৃতি আর ফিরে আসতে দেওয়াটা অ্যাফোর্ড করতে পারবো না। আমরা বারবার বলছি যে বাংলাদেশে আর গুম খুনের সংস্কৃতি ফেরত আসতে দেওয়া যাবে না। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা আর বাধাগ্রস্ত করার দিন সংস্কৃতি, রাজনীতি ফিরে আসতে পারবে না। ডিজিটাল নিপীড়ন ফিরে আসতে পারবে না। এই দেশে ভিন্ন মত প্রকাশের জন্য একে অপরকে ট্যাগ দেয়া, হত্যা করা, হত্যাযোগ্য করে তোলা, এই সংস্কৃতি আর ফিরে আসতে পারবে না। এবং সেটা যদি করতে হয়, তাহলে পুরোপুরি জুলাইয়ের স্পিরিটকে ধারণ করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের কথা বলতে গেলেই এইটাকে ম্লান করে দেওয়ার জন্য নানান রকমের চেষ্টা করা হয়। কেউ বলে জুলাইয়ের আবেগ, কখনো বলে জুলাইয়ের ব্যবসা, কখনো বলে এই জুলাই অপ্রাসঙ্গিক। ওয়াই? জুলাই না থাকলে আপনারা যারা কথা বলছেন, তারা কি কথা বলতে পারতেন? এটার অর্থ কি এইরকম যে এই জুলাই যেহেতু তরুণদের নেতৃত্বে হয়েছিল, সুতরাং আমরা তাদের অবদানকে স্বীকার করি না? এটা তো হওয়া উচিত নয়। সম্মিলিতভাবে এই জাতি যে রক্তক্ষয়ী প্রচেষ্টার মধ্য দিয়ে আজকের এই পর্যায়ে এসেছে, এই তরুণদের আত্মদানকে যদি স্বীকার করা না হয়, মর্যাদা দেয়া না হয়, তাদের স্বপ্নকে বাস্তবায়ন না করা হয়, তাহলে ভবিষ্যতে এই জাতিকে রক্ষা করার জন্য কিন্তু কেউ আর বুক চিতিয়ে দাঁড়াবে না, এটা মনে রাখতে হবে। বীরদের সম্মান দিতে না পারলে বাংলাদেশে আর কোনো বীরের জন্ম হবে না। প্রতিদিন কিন্তু রাস্তায় রক্ত দেওয়া যায় না। বিপুল প্রত্যাশা ছিল এই নির্বাচিত সরকারের উপরে, কিন্তু ক্রমান্বয়ে কিন্তু সেই প্রত্যাশাগুলো ফিকে হয়ে আসছে। আমরা চাই না এই জুলাই বিপ্লবের মাধ্যমে যে সরকার ক্ষমতায় এসেছে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা বলতে হোক। সেটা সরকারি দল হোক, বিরোধী দল হোক, আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে হোক, এরকম দিন চাই না। কারণ এই সরকারটি একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু এসেছে। সুতরাং আমরা চাইব বাংলাদেশ সকল মানুষের জন্য বসবাসযোগ্য একটি বাংলাদেশ হোক।
বাংলাদেশ নিপীড়ন এবং ভয়হীন একটি রাষ্ট্র হোক। বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় সংস্থা, পুলিশ বাহিনী হোক, অন্য কোনো বাহিনী হোক, তার নাগরিকদের গুম করে গোপন কারাগারে আর কখনো বন্দী করার দুঃসাহস না দেখা। এমন কোনো সরকার বাংলাদেশে না হোক যারা শুধুমাত্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকার অসৎ উদ্দেশ্যে জাতির তরুণ, জাতির নাগরিকদের বুকে নির্বিচার গুলি চালিয়ে জুলাইয়ের মতো হত্যাকাণ্ড করবে। এরকম দিন বাংলাদেশে আর কখনো ফিরে না আসুক। এটাই হচ্ছে আজকে জুলাইয়ের চেতনা। এই চেতনার কথা যখনই বলা হয় তখনই পেছনের স্বাধীনতা যুদ্ধের কথা টেনে নিয়ে আসেন। স্বাধীনতা যুদ্ধ আমাদের ইতিহাসের স্বর্ণালী অধ্যায়, কেউ অস্বীকার করে না। কিন্তু বর্তমান হচ্ছে জুলাই। ৭১ সাল থেকে পরবর্তী ৫৬ বছর পার হয়ে এসেছি, ৫৫ বছর পার হয়ে এসেছি। জুলাইয়ের বাস্তবতায় দাঁড়িয়ে আছি, আগামীতে আবার নতুন বাস্তবতায় দাঁড়াবো। কিন্তু আজকে যে বাস্তবতায় দাঁড়িয়ে আছি, পেছনে ৭১, পেছনে ৫২, পেছনে ৪৭, পেছনে ১৭৫৭, সব কিছু কিন্তু রয়েছে। সব কিছুকে বিবেচনায় রাখতে হবে। কিন্তু আজকে যে বাস্তবতায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেই বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। আমাদের শহীদদের রক্তের দাগ কিন্তু এখনো শুকায়নি। অজস্র আহতরা, পঙ্গুরা এখনো পঙ্গুত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। জুলাই আগস্টের অনেকের কবর কিন্তু এখনো আইডেন্টিফাইডও হয়নি। এবং আমি জানি না ঢাকা মেডিকেল কলেজের মর্গে কয়েকজন শহীদের লাশ এখনো আনআইডেন্টিফাইড হিসেবে পড়ে আছে বলে আমি জানি, যদি তথ্য ভুল না হয়ে থাকে। সেই অবস্থায় এই রক্তাক্ত অভ্যুত্থান বা বিপ্লব, এর সব ত্যাগ, সব ইতিকথা ভুলে গিয়ে অহেতুক কুটতর্কে লিপ্ত হওয়া, সংবিধানের ধারা উপধারার বিতর্কে লিপ্ত হওয়া, এটা শুভ বুদ্ধির পরিচয় নয়। এটা করা যাবে না। এটা যারা করছি তারা আমরা বিবেকের সাথে প্রতারণা করছি। তারা আমার সন্তানের রক্তের সাথে আমরা প্রতারণা করছি। তারা জাতির বিবেকের সাথে প্রতারণা করছি, জাতির রায়ের সাথে আমরা প্রতারণা করছি। এটা করা যাবে না। বাংলাদেশে আজকে সরকারি দল, বিরোধী দল যে যেখানে আছেন, আমরা বিশ্বাস করি প্রত্যেকেই আপনারা জুলাই বিপ্লবের গর্বিত অংশীদার। প্রত্যেকে আপনারা আমাদের সন্তানদের রক্তদান, আত্মদান সম্পর্কে সচেতন আছেন। দয়া করে অহেতুক এই বিতর্কের মধ্যে যাবেন না। আসুন, যে দেশ, যে বৈষম্যহীন, ভয়হীন রাষ্ট্রের জন্য আমাদের ছোট ছোট সন্তানেরা জীবন দিয়েছিল, তাদের আত্মদানকে আমরা সফল করি। আমরা দ্রুত সংবিধান সংশোধনের নামে হোক, সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে হোক, যে কোনো পদ্ধতিতেই হোক, যে আকাঙ্ক্ষা জুলাইয়ের ছিল তার প্রত্যেকটি আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন করা হয়। আমি আশাবাদী। প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন, সরকারি দলের নেতারাও বলেছেন যে জুলাই সনদের প্রত্যেকটি ধারা যেগুলো তারা সাইন করেছেন, প্রত্যেকটি ধারা বাস্তবায়ন করবেন। সেটা অবিলম্বে বাস্তবায়ন শুরু হওয়া দরকার। তা না হলে জনমনে সন্দেহ এবং অবিশ্বাস তৈরি হচ্ছে, মানুষ হতাশায় ডুবে যাচ্ছে। এই বিতর্ক পার্লামেন্টে অহেতুক কুটতর্ক চলতে দেওয়া উচিত নয়। যেটার ব্যাপারে আমরা প্রত্যেকে একমত, যেটার ব্যাপারে জাতি রায় দিয়েছে, আসুন সেটা বাস্তবায়ন করে জাতিকে সন্দেহ সংশয় থেকে মুক্তি দেই, বাংলাদেশকে মুক্তি দেই, সামনের দিকে এগিয়ে যাই। শেষ কথাটা বলতে হয় যে বর্তমান দুনিয়া সম্পর্কে চোখ বন্ধ করে থাকা যাবে না। এই যে যুদ্ধগুলো হচ্ছে, এই যুদ্ধের আগুন আমাদের ঘরেও আসতে পারে, কিন্তু কতটুকু প্রস্তুত বাংলাদেশ? গত স্বাধীনতা দিবসে, সশস্ত্র বাহিনী দিবসে সম্ভবত, বা ২৬শে মার্চে আমাদের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আমাদের সশস্ত্র বাহিনীর প্যারেড যেটা হয়েছে, আমরা দেখেছি আমাদের সমর প্রস্তুতি, আমাদের সরঞ্জামের প্রস্তুতি কী পর্যায়ে আছে। অথচ দুনিয়া বহুদূর এগিয়ে গিয়েছে। আমার সেনাবাহিনী, আমার বিমান বাহিনী, নৌবাহিনী বর্তমান আধুনিক যুগের সর্বশেষ সব যে মিলিটারি প্রযুক্তি, সেটা দিয়ে সজ্জিত করতে হবে। আমার মাতৃভূমিকে যদি বহিঃশক্তির হাত থেকে, হুমকি থেকে, চোখ রাঙানি থেকে নিরাপদ রাখতে হয়, সেগুলো আমাকে করতে হবে। সেগুলো না করে পেছনের অহেতুক কুটতর্কের মধ্যে জাতিকে যদি লিপ্ত করে রাখা যায়, ফিউচারের কোনো স্বপ্ন দেখা, সেগুলো নিয়ে যদি আলোচনা করা না যায়, ড্রোন প্রযুক্তি, মিসাইল, বাংলাদেশে কোন ক্যাটাগরির মিসাইল থাকা উচিত, কোন ধরনের ড্রোন থাকা উচিত, এই বিতর্ক এই জায়গায় আসা উচিত। কোন ধারার কারণে জুলাই সনদ বাস্তবায়ন হওয়া উচিত নয়, কোন ধারা দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত নয়, শাহাবুদ্দিন চুপ্পুর কথা কোনটা সত্য কোনটা মিথ্যা, এই বিতর্ক নয়। বিতর্ক হওয়া উচিত আমাদের টাকার মূল্যমান ডলারের বিপরীতে কোন জায়গায় আমাকে নিতে হবে। আমাদের বিতর্ক হতে হবে তথ্য প্রযুক্তিতে আমরা কোন আমেরিকাকে হোক, দুনিয়ার যে কোনো রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার জায়গায় কবে যেতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য কোন কোন ডিপার্টমেন্ট খোলা উচিত, কত টাকা বাজেট হওয়া উচিত গবেষণার জন্য। আজকে সেই প্রাগৈতিহাসিক যুগের এক বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচীন যুগের সেই পদ্ধতির মধ্যে আপনি রেখেছেন। আপনি বধুর ক্যান্টিনের চেয়ার টেবিল দেখলে তো সেগুলো বোঝা যায়। এই বিশ্ববিদ্যালয়ে
আমার ছাত্ররা কী নিয়ে আলোচনা করছে। গত সরকারের সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মতো পদে অধিষ্ঠিত থেকে তিনি গর্ব করতেন যে এই বিশ্ববিদ্যালয়ে 10 টাকায় চা, চপ এবং সিঙ্গারা পাওয়া যায়, অথচ হার্ভার্ড MIT-র স্টুডেন্ট এবং শিক্ষকেরা প্রতি বছরে নোবেল পুরস্কার পাচ্ছে জ্ঞান বিজ্ঞানের নতুন কিছু আবিষ্কারের জন্য। প্রাচ্যের অক্সফোর্ড বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় কোন যুক্তিতে? প্রতিনিয়ত ছাত্র সংঘর্ষ, প্রতিনিয়ত এখানে গণরুম, প্রতিনিয়ত রাজনৈতিক নেতাদের স্তুতি বন্দনা, কোনো গবেষণা নেই। এইরকম বিশ্ববিদ্যালয় রেখে জাতিকে সামনে এগিয়ে নেওয়া যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের গর্বের ধন, এটাকে আধুনিক জ্ঞান বিজ্ঞানের অস্ত্রে সুসজ্জিত করতে হবে। এখান থেকে আমাদের ছেলেরা নোবেল পাবে, এইখানকার গবেষণা সেই স্ট্যান্ডার্ডে যাবে যাতে করে প্রতি বছর না হোক 5 বছরে একটা করে নোবেল ঢাকা বিশ্ববিদ্যালয় পাবে। সেই বাংলাদেশ আমাকে গড়তে হবে, সেটা নিয়ে বিতর্ক হবে, সেটা নিয়ে আলোচনা হবে পার্লামেন্টে, এই সমস্ত বিষয় নিয়ে নয়। আসুন আমরা জাতিকে সেই পর্যায়ে নিয়ে যাই। যে বাংলাদেশ সোনার বাংলা ছিল, যে বাংলাদেশকে ইবনে বতুতা বলেছিলেন দোজখপুর নিয়ামতে পরিপূর্ণ, সেই বাংলাদেশ যেখানে ইংরেজ, ডাচ, ফরাসি তারা এই দেশের জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি নানান কারণে এই উপমহাদেশে এসেছে, বাংলায় এসেছে। আবার সেই বাংলা সেই সুনামে ফিরে আসুক যেদিন বিদেশেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে তার শিক্ষার উৎকর্ষের জন্য, তার পজিশনের জন্য, সংস্কৃতির জন্য। বাংলাদেশে পড়তে আসবে বাংলাদেশের সায়েন্স টেকনোলজির উন্নতির জন্য। সেরকম একটি বাংলাদেশ আসুন আমরা করি, সেটাই আমাদের জুলাই শহীদদের স্বপ্ন ছিল। সবাইকে ধন্যবাদ জানিয়ে জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের সাথে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকের প্রোগ্রামে আমন্ত্রিত অতিথিবৃন্দ,